এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেনের সেট শুরু করেছি, যার আজকে সেট নাম্বার 8। তো অলরেডি আমরা কিন্তু 7টা সেট কমপ্লিট করে নিয়েছি। যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমি একটা প্লেলিস্ট তোমাদের জন্য করে দিয়েছি। সেখানে সবগুলো সেটের ভিডিও তোমরা একসাথে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখে নেবে। অ্যান্ড আজকে আমরা শুরু করি 8 নাম্বার সেট। তো আজকে এসএসসি জিডি সম্পূর্ণ জিকে জিএস প্র্যাকটিস সেট হবে, অ্যান্ড 9টা এখানে কোশ্চেন আই থিঙ্ক রয়েছে। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। তোমরা প্রথমত নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, দেন আমার অ্যান্সারটা তোমরা দেখে নেবে। এখানে ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর অ্যান্ড কত আর্টিকেলে এটা বর্ণিত রয়েছে মেয়াদের কথা? তো এখানে রয়েছে 4 বছর, 5 বছর, 6 বছর অ্যান্ড 5 বছর আবারও রয়েছে, এটা ভুল করে। অ্যান্ড এখানে কিন্তু আর্টিকেলগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে। কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 5 বছর। মেয়াদ কিন্তু 5 বছর, অ্যান্ড আর্টিকেল 56তে কিন্তু এটা উল্লেখ রয়েছে। দেখো এখানে কিছু বিষয় রয়েছে আর্টিকেল মনে রাখার সূত্র, তো এগুলো তোমরা নিজেরা দেখে নেবে, আমি এগুলো বলছি না। 52তে কিন্তু রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে আর্টিকেল, এটা মনে রাখবে তোমরা। 53তে হচ্ছে কার্যপালিকা, কী কী কাজ রাষ্ট্রপতির, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু 53তম আর্টিকেলে বর্ণিত রয়েছে। 54তে রাষ্ট্রপতির নির্বাচন কেমন হবে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কোটা এবং রীতি সেটা হচ্ছে 55তে রয়েছে, অ্যান্ড 56তে কিন্তু কার্যকালের মেয়াদ কতদিন সেই বিষয়টা কিন্তু উল্লেখ রয়েছে। এগুলো মনে রাখবে মূলত এখান থেকে। আর এখান থেকে মনে রাখবে 58তে হচ্ছে যোগ্যতা, রাষ্ট্রপতির যোগ্যতার উল্লেখ রয়েছে এখানে। শপথটা মনে রাখবে, শপথ হচ্ছে 60তম আর্টিকেলে রয়েছে। অ্যান্ড 61টাও মনে রাখবে, মহাবিয়োগ বা যেটা ইমপিচমেন্ট বলা হয়, তো সেই বিষয়টা কিন্তু 61তম আর্টিকেলে রয়েছে। মানে 61তম আর্টিকেল হচ্ছে ইমপিচমেন্ট, যেটা দ্বারা রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যেতে পারে। তো এটা কিন্তু এত সহজ প্রসেস নয়, এটা কিন্তু পার্লামেন্টে গিয়ে তারপরেই কিন্তু এগুলো কিন্তু হয়, ঠিক আছে? তো এই সমস্ত আর্টিকেলগুলো তোমরা একটু মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আর্টিকেল এখানে বললাম আমি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব এবার। করের নিষ্পত্তির জন্য অর্থ বিল বা ফাইন্যান্স বিল সংসদের কোন কক্ষে পেশ করা যায়? তো আমাদের দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। তো এই যে ফাইন্যান্স বিল সেটা আমরা কোন কক্ষে পেশ করতে পারবো, বা অর্থ বিল শুধুমাত্র রাজ্যসভায়, লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে, শুধুমাত্র লোকসভায়, না বিধানসভায়, কোথায় আমরা এই বিলটা পেশ করতে পারবো? তো এটা একমাত্র আমরা কিন্তু এই বিলটা পেশ করতে পারি কিন্তু লোকসভায়। এটা কিন্তু মাথায় রাখবে, লোকসভায় কিন্তু শুধুমাত্র অর্থ বিল কিন্তু পেশ করা যায়। অর্থ বা কোর সংক্রান্ত যে কোনো বিল বা ফাইন্যান্স বিল সর্বদা লোকসভায় পেশ করা হয়, কারণ এটি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ। আর রাজ্যসভায় কিন্তু অনেক সেগুলো কিন্তু বলা যায় কিন্তু ইনডিরেক্টলি কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু থাকে, মানে ইনডিরেক্টলি হয় সেখানে বলা যায়, যারা সদস্যরা থাকে রাজ্যসভায়। সংসদীয় অনুচ্ছেদ এখানে আর্টিকেল যেমন হচ্ছে সংসদের আর্টিকেলের যদি আমরা বলি, বা পার্লামেন্ট আর্টিকেল কততম আর্টিকেলে রয়েছে সেটা হচ্ছে 79। রাজ্যসভা যেটা হচ্ছে উচ্চকক্ষ আর্টিকেল 80তে পাবো আমরা, অ্যান্ড হচ্ছে লোকসভা যেটা হচ্ছে নিম্নকক্ষ বলা হয় এটাকে, বা জনগণের কক্ষ, এটা আর্টিকেল 81তে পাবো। অ্যান্ড 1952তে কিন্তু এই লোকসভা কিন্তু গঠন হয় আমাদের ভারতে। নেক্সট, শিখ ধর্মের দশম গুরু কে ছিলেন যিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন? গুরু নানক, তেগ বাহাদুর, গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের গুরু গোবিন্দ সিং। শিখ ধর্মে মোট 10 জন গুরু ছিলেন। দশম গুরুর নাম হচ্ছে গোবিন্দ সিং, তিনিই কিন্তু এই খালসা পন্থ কিন্তু প্রতিষ্ঠা করেন। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে দশম গুরুর নাম কি, সেটাও জিজ্ঞেস করা হয় আমাদের রাজ্যের যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে। নবম গুরু তেগ বাহাদুরকে 1675 সালে ঔরঙ্গজেব কী করেন? হত্যা করেন তাকে। তাহলে কার দ্বারা হত্যা হন তিনি? নবম তেগ বাহাদুর, তিনি হচ্ছেন ঔরঙ্গজেবের দ্বারা 1675 খ্রিস্টাব্দে। এবারে এখানে এই যে 5টা ইম্পর্টেন্ট বিষয়, প্রথম 5জন গুরুর নাম এখানে কিন্তু একটা
ট্রিকের মাধ্যমে বলা রয়েছে, যেটা তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে। এমন অনেক ফিচার্স কিন্তু তোমরা পাবে এই ক্লাসে যখন দেখবে তোমরা। বিভিন্ন ক্লাসে কিন্তু অনেক বিষয় কিন্তু তোমাদের জন্য অ্যাড করা হচ্ছে, এরকম নতুন নতুন বিষয়গুলো। যেমন হচ্ছে নাড়া দিয়ে কি কি বিষয় তোমরা মনে রাখবে। প্রথম 4 জন কি 5 জনের তোমরা কিন্তু মনে রাখতে পারবে। যেমন হচ্ছে দেখো, নানক, গুরু নানক হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন শিখ ধর্মের। তারপর হচ্ছে গুরু অঙ্গদ দ্বিতীয় গুরু, গুরু অমরদাস হচ্ছে তৃতীয়, গুরু রামদাস হচ্ছে চতুর্থ, অ্যান্ড গুরু অর্জুন দেব হচ্ছে পঞ্চম। কীভাবে মনে রাখবে দেখো, নারা থেকে এন থেকে হচ্ছে না থেকে হচ্ছে নানক, অ থেকে কী হবে, অ থেকে হচ্ছে অঙ্গদ, না অ মানে এন এ, আর হচ্ছে এটাকে তোমরা ডবল এ করে নিতে পারো, নারা এন ডবল এ। আর এ থেকে অমরদাস, এটাও হচ্ছে আর থেকে হচ্ছে রামদাস, অ্যান্ড এ থেকে অর্জুন। তাহলে কি হচ্ছে সূত্রটা মনে রাখবে, এন ডবল এ আর এ। তাহলে গুরু নানক, তারপর হচ্ছে গুরু অঙ্গদ, তারপর হচ্ছে গুরু অমরদাস, গুরু রামদাস, অ্যান্ড হচ্ছে গুরু অর্জুন দেব। তো এইভাবে ট্রিকের মাধ্যমে কিন্তু মনে রাখার চেষ্টা করবে তোমরা। নেক্সট, ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যটি সম্পূর্ণভাবে হিন্দুস্তানি সঙ্গীত এর উপর ভিত্তি করে পরিবেশিত? কথক, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথকলি। কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কথক। কথক উত্তর ভারতের, বিশেষ করে যদি আমরা বলি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রধান শাস্ত্রীয় নৃত্য। উত্তর ভারতের সঙ্গীত হলো হিন্দুস্তানি সঙ্গীত, তাই এই নৃত্যটি এর উপর নির্ভরশীল। এখানে যেগুলো আমরা অপশনে দেখলাম সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। প্রধান শাস্ত্রীয় নৃত্য ও রাজ্য, যেমন হচ্ছে কথক আমরা জেনে নিলাম উত্তরপ্রদেশ। মূলত যদি বলা হয় তো শুধু উত্তরপ্রদেশ এখানে অপশনে যদি থাকে সেটাই আমরা দিব, নাহলে কিন্তু উত্তর ভারতও থাকতে পারে এই কথকটা, ঠিক আছে। সমগ্র উত্তর ভারতেই কিন্তু এই কথকের কিন্তু একটা বিশেষ প্রচলন রয়েছে। কথাকলি যদি বলা হয় তো কথাকলি হচ্ছে কেরালা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, এবং এটাই কিন্তু সবচেয়ে প্রাচীন, এটাও কিন্তু মনে রাখবে। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং আরও একটা বিষয়, অসমের শাস্ত্রীয় হলো নবীনতম সংযোজন। তো 5টা এখানে কিন্তু আমরা শাস্ত্রীয় নৃত্য জেনে নিলাম, যেগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের কোন নদী বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বা ডেল্টা তৈরি করে? অপশনে রয়েছে আমাদের নর্মদা, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গঙ্গা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে বঙ্গোপসাগরে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কিন্তু তৈরি করেছে। বাংলাদেশে নদীর নাম পরিবর্তন এই গঙ্গার নাম, যেমন হচ্ছে কিভাবে, গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে কি নাম হচ্ছে, সেটা হচ্ছে পদ্মা নামে কিন্তু মানে সেখানে পরিচিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদ, যেটা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, কিন্তু এটা বাংলাদেশে কি হচ্ছে, যমুনা নামে কিন্তু পরিচিত হচ্ছে। তো এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট, ভারতের পশ্চিমাঞ্চলীয় ঘূর্ণিঝড়ের বা ওয়েস্টার্ন সাইক্লোনস উৎপত্তি মূলত কোন অঞ্চল থেকে হয়? বঙ্গোপসাগরীয় অঞ্চল, আরব সাগরীয় অঞ্চল, কাস্পিয়ান সাগর, ভারত মহাসাগর। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আরব সাগরীয় অঞ্চল। ভারতের পশ্চিম দিক থেকে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টির প্রভাব প্রবেশ করে তা মূলত আরব সাগরীয় অঞ্চল থেকেই আর্দ্রতা সংগ্রহ করে। যেমন এখানে ভিজুয়ালের মাধ্যমে তোমাদের এখানে দেখানো হয়েছে কীভাবে বৃষ্টি হচ্ছে, আরব সাগরের পশ্চিম দিক থেকে আর্দ্রতা বহন করে এটা উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। নেক্সট, ঘর্ষণ বল, যেটাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স, কোনো বস্তুর গতির উপর কি প্রভাব ফেলবে? গতির সহায়তা করবে, গতি বাড়িয়ে দেয়, গতির বিরোধিতা করে, কোনো প্রভাব ফেলে না। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গতির বিরোধিতা করে। ঘর্ষণ সর্বদা গতির বিপরীতে কাজ করবে। যত অমসৃণ বা খসখসে তল হবে ঘর্ষণ বল তত বেশি হবে, এবং গতির দিকটাও তত কী হবে, ধীর হবে, কারণ সেখানে বাধা পেলে তো ধীর হবে গতিটা। এখানে ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে।
নেক্সট 8 নাম্বার রয়েছে বোরবড়ি পদ্ধতি অনুসারে একটি এটা বোরবড়ি হবে না, এটা বোর হবে, ঠিক আছে। বোরের পদ্ধতি অনুসারে একটি পরমাণুর বাইরের কক্ষে মানে আউটার মোস্ট সেলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো থাকতে পারে, সর্বাধিক, সর্বাধিক বলেছে। তাহলে এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 8টি ইলেকট্রন কিন্তু থাকতে পারে। অষ্টক সূত্র অনুযায়ী বাইরের কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, তবে প্রতিটি নির্দিষ্ট কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার সূত্রের উপরে নির্ভর করে। এটা আশা করি তোমরা জানো বিষয়টা। সেটা হচ্ছে যেমন হচ্ছে প্রথম কক্ষে 2টা থাকবে, দ্বিতীয় কক্ষে হচ্ছে 8টা থাকবে এবং তৃতীয় কক্ষে 18টা এবং সর্বশেষ চতুর্থ কক্ষ যদি বলা হয় সেটা হচ্ছে 32টা। এইভাবে কিন্তু প্রত্যেকটা কক্ষে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু থাকবে। কিভাবে হচ্ছে এটা? যেমন হচ্ছে দেখো 2n স্কোয়ার, তাহলে 2 অ্যান্ড n স্কোয়ারের জন্য হচ্ছে যেহেতু প্রথম কক্ষ এটা, তাহলে 1 স্কোয়ার 1ই হয়, তার মানে হচ্ছে এটা 2 হবে। দ্বিতীয় কক্ষ হচ্ছে 2 অ্যান্ড n স্কোয়ার হচ্ছে মানে দ্বিতীয় কক্ষ যেহেতু 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে এটা। তৃতীয় কক্ষ হচ্ছে তোমার 2n স্কোয়ার মানে হচ্ছে 3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3 স্কোয়ার 9 অ্যান্ড হচ্ছে 2 কত হবে 18 হয়ে যাবে। চতুর্থ কক্ষ যদি হয় তাহলে 2 ইন্টু 4 তার হোল স্কোয়ার, তাহলে 4 4 16, 16 দুগুণে 32, এইভাবে কিন্তু ইলেকট্রন সংখ্যাগুলো কিন্তু হয়, ঠিক আছে, 2n স্কোয়ার সূত্রের উপরে ভিত্তি করে। নেক্সট অ্যান্ড আজকের সর্বশেষ কোশ্চেন, সেটা হচ্ছে পুরুষের এক্স ক্রোমোজোম যদি নারীর ডিম্বাণুকে নিষিক্ত করে তবে ভ্রূণটি কী হিসাবে বিকশিত হবে? মাদার শিশু হবে এটা, না এখানে একটু ভুল রয়েছে, কন্যা হিসাবে, না নরশিশু, পুত্র, যমজ সন্তান বা নির্ধারণ করা সম্ভব নয়, কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কন্যা হিসাবে, ঠিক আছে। যেমন হচ্ছে নারীর সর্বদা দুটো ক্রোমোজোম আমরা যদি দেখি, নারীর হচ্ছে এক্স এক্স থাকে অ্যান্ড পুরুষদের থাকে এক্স অ্যান্ড ওয়াই। এখান থেকেই কিন্তু নির্ধারণ হয় মানে পুরুষ সন্তান সেটা ছেলে হবে না মেয়ে হবে, এখান থেকেই কিন্তু মানে নির্দিষ্ট হয়। যখন এক্সের সাথে এক্স মিলিত হবে তখন কী হয়, কন্যা সন্তান হয়, এই দুটো ক্রোমোজোম যখন একসাথে মিলিত হবে। আবার যখন এক্সের সাথে ওয়াই হয় তখন কিন্তু ছেলে বা পুত্র সন্তান কিন্তু হয়। তো এই দুটো ক্রোমোজোম কিন্তু থাকে, মানে দুজনের আলাদা আলাদা ক্রোমোজোম কিন্তু থাকে, ঠিক আছে। যেমন এখানে বলাই রয়েছে নারীর থাকে, পুরুষের হচ্ছে এক্স ওয়াই, যদি পুরুষের কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে তবে সেটি নারীর এক্সের সাথে মিলে কন্যা সন্তান তৈরি হয়। যেমন পিতার এক্স অ্যান্ড হচ্ছে মাতার এক্স ইকুয়াল টু কন্যা সন্তান, তারপর হচ্ছে তোমার পিতার প্লাস হচ্ছে মাতার এক্স ওয়াই প্লাস হচ্ছে তোমার এক্স ওয়াই মানে হচ্ছে পুত্র সন্তান। তো এগুলো মনে রাখবে তোমরা এখান থেকে। তো এই ছিল আজকের বিষয়, এগুলোই আজকের আমাদের ইম্পর্টেন্ট বিষয় ছিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড প্রত্যেককে আমি আমার তরফ থেকে জানাই থ্যাংক ইউ তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।